সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। আপনারা জানেন যে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানটিতে আসলে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন এক্সপার্ট আমাদের সঙ্গে উপস্থিত থাকেন এবং তারা তাদের গবেষণালব্ধ যে চিকিৎসা পদ্ধতি কিংবা গবেষণালব্ধ যে চিকিৎসার প্রক্রিয়া সেগুলো নিয়ে আলোচনা করেন এবং আমরা জানি যে এটা আপনারা শুনে থাকেন, কারণ আমরা ইতিমধ্যে এই ইয়েটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছি। এজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের পত্রিকার পক্ষ থেকে। আমাদের সঙ্গে আজকে আছেন ব্যথা বিষয়ক একজন বিশেষজ্ঞ। ব্যথা মানে মনের ব্যথা নয়, শরীরের ব্যথা। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে বহুদিন থেকে কথা হচ্ছে, আপনি আসবেন কিন্তু অনেকদিন পর। ওনার সম্পর্কে আরেকটু বলি, সেটি হচ্ছে যে উনি কোমর ব্যথা নিয়ে বিশেষত গবেষণা করছেন অস্ট্রেলিয়ার লা ট্রব ইউনিভার্সিটিতে, এবং বাংলাদেশে একটি বেসরকারি হাসপাতালে এই ব্যথা বিষয়ক যে বিভাগটি আছে সেই বিভাগে উনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এবারে আপনার মানে এই যে ব্যথা বিষয়ে আপনার আগ্রহ, এটার কারণ কি? আমরা তো জানি যে চিকিৎসা মানুষ অন্য অনেক কিছু নিয়ে করে, ব্যথা নিয়ে আমি প্রথম দেখলাম যে আপনি খুবই আগ্রহী এবং আপনি অস্ট্রেলিয়ায় গবেষণা করছেন। এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমি আসলে অনেক বিষয়ে কাজ করার সুযোগ পেয়েছি জীবনে, পাবলিক হেলথ নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়েও কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু আমি ব্যথা বিষয়ে আগ্রহী হয়েছি এই কারণে যে একটা ক্রনিক পেইনের পেশেন্ট যে কী পরিমাণ সাফার করে এটা আসলে অবর্ণনীয়। এটা যে রোগীগুলা আছেন তারাই বলতে পারবেন যে কী পরিমাণ রোগী এখানে সাফার করে। আসলে আমরা যদি গবেষণালব্ধ কিছু ফলাফলের কথা আলোচনা করি বা সামনে নিয়ে আসি, দেখবেন যে আপনি বিশ্বের বিখ্যাত যে জার্নাল আছে ল্যান্সেটে প্রকাশিত অনেকগুলো গবেষণাপত্র এসেছে। তার মধ্যে একটি গবেষণার কথা যদি আমি বলি, যে ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ডিসেবলড করে দেয়, মানুষকে অসাড় করে দেয়। এমন মানে 10টা যদি রোগের লিস্ট করা হয়, তার একদম প্রথম ধাপে থাকে কোমর ব্যথা। এটি একটি আশ্চর্য বিষয়। আর এই কোমর ব্যথা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার এর পেছনে ব্যয় হয় সারা পৃথিবীতে। তারপরেও এই কোমর ব্যথা, বিশেষ করে ক্রনিক লো ব্যাক পেইন, যাদের দীর্ঘমেয়াদে ব্যথা হয়, তাদের এই একেবারে একটা কমপ্লিট রিকভারি ট্রিটমেন্ট বা একটা নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে এই ব্যথা পরিপূর্ণ ভালো হয়ে যাবে, এরকম বিষয় আমরা এখনো খুঁজে পাইনি। মানে এই চিকিৎসা বিজ্ঞানের এই এত উৎকর্ষের যুগেও সেটা পাওয়া যায়নি। জি, পাওয়া যায়নি। দেখেন, হার্টে ব্লক হলে হার্ট এখানে বাইপাস করে দিলে হার্টের ব্লক ভালো হয়ে যায়। ইভেন কি আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত করে ফেলি। কিন্তু কোমর ব্যথা থেকে মানে কোমর ব্যথার কারণটা কি আপনি সব শুনে অবাক হবেন যে যারা দীর্ঘমেয়াদী বা ক্রনিক লো ব্যাক পেইনে ভোগে, ক্রনিক লো ব্যাক পেইনটা এরকম যে 3 মাস বা তার বেশি সময় ধরে যদি কেউ কোমর ব্যথায় ভুগে থাকেন, তাকে ক্রনিক বা দীর্ঘমেয়াদী কোমর ব্যথা আমরা বলে থাকি। তো এই ক্রনিক বা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় গবেষণায় দেখা গেছে যে 80% অফ আওয়ার ওয়ার্ল্ড পপুলেশন কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগেছেন। 80%, 80%। ইভেন কি আপনি বাস্তবিক অর্থে এটা তারও বেশি হতে পারে। আচ্ছা। এবং খুব দুর্ভাগ্যজনক বিষয় হলো এই যে 80% মানুষ কোমর ব্যথায় ভুগছেন, তার মধ্যে যারা ক্রনিক বা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভোগেন, তাদের 90%ই কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এই কোমর ব্যথাটা। অদ্ভুত তো বিষয়টা, সত্যি অদ্ভুত লাগলো, সত্যি অদ্ভুত। আপনি দেখে থাকবেন অনেক সময় অনেক চিকিৎসক বা চিকিৎসা পেশাজীবীরা বলে থাকেন যে আপনার পিএলআইডি হয়েছে বা ডিস্ক বের হয়ে গেছে, এর জন্য কোমর ব্যথা হচ্ছে। আচ্ছা। কিন্তু এই নিয়ে বিশদ গবেষণা হয়েছে, অনেক বড় বড় গবেষণা হয়েছে। র্যান্ডমলি অনেকের এমআরআই করে দেখা গেছে তাদের কোমরে পিএলআইডি আছে, কিন্তু ওনার কোমর ব্যথা নেই। আবার অনেকের কোমর ব্যথা আছে, তার পিএলআইডি নেই। আচ্ছা। আবার অনেকে বলে যে হাড় ক্ষয় হয়ে গেছে, হাড় বেড়ে গেছে। এরকমও র্যান্ডমলি এক্স রে করে দেখা গেছে অনেকের হাড় ক্ষয় হয়ে গেছে, হাড় বেড়ে গেছে, কোমর ব্যথা নেই। আবার অনেকের কোমর ব্যথা আছে, হাড় ক্ষয় হয়নি। তাহলে এই ব্যথা থেকে আসলো কোথা থেকে? তো এই কারণগুলো খুঁজে না পেয়ে
আমাদের বিজ্ঞানীরা এই ধরনের কোমর ব্যথার নাম দিয়েছে নন স্পেসিফিক লো ব্যাক পেইন, NSCLBP। এর একটা নামই আছে, কারণ খুঁজে পাওয়া যায়, কারণ খুঁজে পাওয়া যায় না। আসলে একটা অদ্ভুত। তো এই জন্য এই কোমর ব্যথার উপরে বিশদ গবেষণা হচ্ছে। এই গবেষণাগুলো খুবই হাই কোয়ালিটির। আসলে তো গবেষণা অনেক রকমের হয়, আপনি লো কোয়ালিটি থেকে মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটির গবেষণা হয়। যে গবেষণাগুলো খুব ভালো কোয়ালিটির হয় সেগুলো সাধারণত একেবারে টপ কোয়ালিটির যে মেডিকেল জার্নাল আছে, মানে ল্যাঞ্চেট, এসব জায়গায় প্রকাশিত হয়, বা নেচার, ল্যাঞ্চেট, BMJ এসব জার্নালে প্রকাশিত হয়। তো সেসব জার্নালের প্রকাশিত তথ্য ঘেঁটে দেখা গেছে যে এটা আসলেই একটা খুব জটিলতর অসুবিধা, এবং এটার জন্য একটা কমিউনিটিভ অ্যাপ্রোচ, মানে সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা বা অ্যাপ্রোচ দরকার হতে পারে। সেখানে মেডিকেশন থাকতে পারে, সেখানে ফিজিওথেরাপি থাকতে পারে, সেখানে মাইন্ডফুলনেস, সাইকোলজিক্যাল ম্যাটার্স থাকতে পারে। তো এই জন্যই আমি এটাতে, যেহেতু ফিল্ডটা অনেক বড় এবং এটা আসলে একটি রহস্যজনক, এই রহস্যটাই আমাকে টেনেছে। মানে আমরা তাহলে বলতে পারি কি যে কোমর ব্যথা হচ্ছে একটা রহস্যময় রোগ? অবশ্যই একটা রহস্যময় রোগ। কোমর ব্যথা সবসময় একটা রোগের আসলে সিমটম, এটা বহিঃপ্রকাশ। একটা হয়তো বা এমন একটা কিছু হয়েছে যেটা আমরা জানি না, কিন্তু এটা প্রকাশ পাচ্ছে কোমর ব্যথা হিসাবে, এইরকম। মানে মূল রোগ কোমর ব্যথা নয় আসলে? না, মূল রোগ কোমর ব্যথা নয়। বাংলাদেশের কি অবস্থা দেখছেন, বাংলাদেশের মানুষের? হ্যাঁ, বাংলাদেশের আমি বেশ কিছু গবেষণা করেছি, যেগুলো প্রিভেন্টিভ মেডিসিন রিপোর্টস, PLOS ONE এবং অকুপেশনাল হেলথ, জাপানের এই জার্নালগুলো তো ছাপা হয়েছে 3টা গবেষণা। একটা গবেষণা ছিল ব্যাংকার্সদের নিয়ে। ব্যাংকার্সরা, আমরা জানি যে ব্যাংকার্সরা কিন্তু দীর্ঘ সময় বসে কাজ করে, দীর্ঘ সময় বসে এবং খুব স্ট্রেসফুল কাজ করে। তো সেখানে আমরা দেখেছি যে প্রায় মোর দ্যান 50% ব্যাংকার্স কোমর ব্যথা কমপ্লেইন করেছে গত 1 মাসের, মানে 1 মান্থ প্রিভ্যালেন্স। তারপরে আমরা গবেষণা করেছি যারা শপকিপার্স, আপনি দেখে থাকবেন যারা দোকানে বসে থাকে, তারা কিন্তু দীর্ঘ সময় দোকানে বসে থাকে একদম। হ্যাঁ, তো এই কোহর্টের উপরে আমরা করেছি, সেখানেও আমরা অনেক মানে বেশি প্রিভ্যালেন্স পেয়েছি। আর সম্প্রতি যেটা আপনার সাথে কথা হচ্ছিল যে আমি বাইকার্সদের উপরে এটা করছি। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ বাইকার্স এবং বাইক লাভার আপনি পাবেন, প্রচুর বাইকার্স আছে। তো সেখানে আমরা 60%-এরও বেশি বাইকার্স পেয়েছি যারা গত 1 মাসের মধ্যে একবার কোমর ব্যথায় আক্রান্ত হয়েছিলেন। মানে গবেষণার ডিউরেশনে 1 মাসের মধ্যে একবার, এটা 1 মান্থ প্রিভ্যালেন্স বলা হয়। যে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি গত 1 মাসের মধ্যে আপনার কোমর ব্যথা হয়েছিল কিনা, একটা স্কেল আছে, স্কেল অনুযায়ী জিজ্ঞেস করেছি, মানে জিস্ট হলো যে গত 1 মাসে ব্যথাটা হয়েছিল কিনা। তো 60% বাইকার্স বলেছে যে হ্যাঁ, গত 1 মাসে আমার এই নোটিসেবল কোমর ব্যথা বা একটু হায়ার ইন্টেন্সিটির কোমর ব্যথা হয়েছিল। তো এটা কিন্তু হিউজ, 1 মাসের 60% প্রিভ্যালেন্স, ইটস ভেরি বিগ। এটা আপনারা অবশ্যই আর অনেক বেশি জানবেন যেহেতু এটা নিয়ে আপনি গবেষণা করছেন। আমার খুবই ইন্টারেস্টিং মানে লেগেছিল যে আপনি যখন আপনার এই ইয়েটা পেলাম আর কি, তখন আমি আর একটু খোঁজাখুঁজি করলাম যে বাইকারদের এই অবস্থা। তো বাংলাদেশে আসলে এখন প্রচুর বাইকার আসে এবং বিশেষ করে তরুণ এবং যুবকেরা বাইকের প্রতি খুবই আকৃষ্ট হচ্ছে। লাস্ট 10 ইয়ার্সে আপনি দেখবেন যে বাইক খুব বেশি জনপ্রিয়তা হয়েছে বাংলাদেশে, এবং এটার দামও বেশ হাতের নাগালে। এবং এখন যে নতুন ট্রেন্ডটা, যেটা হলো যে পাঠা, উবার, এগুলো বাইক সার্ভিস, এটাও কিন্তু বাংলাদেশে জনপ্রিয় এবং জনপ্রিয়, বিশেষ করে ঢাকা শহরে। তো এই জন্য আমি ইন্টারেস্টেড হলাম যে বাইকারদের আসলে দেখি কি অবস্থা। অনেকে দেখবেন সারাদিনই বাইক চালায়, জীবিকার প্রয়োজনেই। হ্যাঁ, রাইড শেয়ার যারা করে তারা জীবিকার প্রয়োজনেই করে সংসার চালাতে গিয়ে। তো তাদের কি অবস্থা? তো এইটা আমি যখন দেখলাম, তখন দেখলাম যে যারা আসলে খুব বেশি বাইক ব্যবহার করে, দিনে মানে সপ্তাহের 7 দিনই 7-8-10 ঘন্টা যারা বাইক ব্যবহার করে, তাদের এখানে কোমর ব্যথার হার অনেক বেশি, প্রায় 70-80%। 70-80%। আরেকটা মজার বিষয় দাদা এসেছে এখানে, যে যারা পুরনো বাইক ব্যবহার করে এবং একটু রিজিড বাইক, যেটা 100 সিসির নিচে, 100 সিসি বা 100 সিসির নিচে বাইকগুলো,
এগুলো যারা ব্যবহার করে তাদের কিন্তু আবার কোমর ব্যথাটা বেশি। কিন্তু স্পোর্টি বাইক যারা একটু হায়ার সিসির একটু লাক্সারি যেটা স্পোর্টস বাইক বলে সেই বাইকটা যারা ইউজ করে তাদের কিন্তু আবার কোমর ব্যথার পরিমাণটা একটু কম। মানে এইটা কি ওই যে সাসপেনশন বা অন্য অনেক সুবিধার এই সব কারণে হয়? এই সব কারণে হয়। আসলে বডি যখন আমরা যখন বাইকে চলি বা যে কোনো ইঞ্জিনে আমরা ইঞ্জিনের উপরে বসি, সেটা বাস হোক প্রাইভেট কার হোক, প্রাইভেট কারগুলো কেন লাক্সারি, ওদের কিন্তু ভাইব্রেশন খুব কম প্রাইভেট কারগুলো। যত দামি প্রাইভেট কার তত ভাইব্রেশন কম, যত দামি বাস তত ভাইব্রেশন কম। এই ভাইব্রেশনটা কিন্তু শরীরের উপরে প্রভাব ইম্প্যাক্ট ফেলে। তো এইটাই আমাদের গবেষণায় উঠে এসেছে যে যে বাইকগুলো রিজিড, কম সিসির বাইকগুলো সাধারণত রিজিড এবং সাসপেনশনগুলো একটু মানে দুর্বল। হ্যাঁ দুর্বল, হ্যাঁ। তো এই কারণে ওই যে একটু লাক্সারি মোটরসাইকেলে আপনার এই মানে ব্যালেন্সটা কমে এসেছে, হ্যাঁ, পরিমাণ এই ভাইব্রেশনের কারণেই হয়েছে এটা। তার মানে আমরা যে জিনিসটা আসলে বলতে পারি আপনার কথা থেকে সেটা হচ্ছে যে 100 সিসির নিচে বাইক ব্যবহার করা শরীরের জন্য মানে সত্যিকার অর্থেই একটু খারাপ, বিশেষ করে কম্পন বা অন্য বিভিন্ন কারণে ব্যথা হওয়ার। জি, এটা গবেষণার রেজাল্ট থেকে আমরা এটাই পেয়েছি এবং এটার কার্যকারণও আমরা পর্যালোচনা করেছি যে কেন এটা হলো। দেখা গেছে যে ভাইব্রেশন বেশি, এই কারণে এটা হয়েছে। আর সবচেয়ে যেটা বেশি হলো যে 7 দিন, সপ্তাহে 7 দিনই যারা বাইক চালায় তাদের ক্ষেত্রে কিন্তু এই কোমর ব্যথার হারটা আরও বেশি। এই জন্য বাইকারদের সচেতন হতে হবে। আসলে জীবিকার প্রয়োজনে আমরা ঠিক বাইক চালাবো, বাট একটা দিন 2টা দিন অন্তত বিশ্রাম দরকার। শরীরে তো মানে পাওনা আছে আমাদের কাছে। ডেফিনেটলি এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে এই যে বিপুল সংখ্যক মানুষ যারা বাইক চালাচ্ছে এবং এই বাইক চালকদের বিপুল সংখ্যার একটা মানে অংশ তারা আক্রান্ত হচ্ছে কোমর ব্যথায়। মানে এখান থেকে যদি মানে একজন বিশেষজ্ঞ হিসেবে যদি আমি বলি যে আপনি আসলে এর থেকে উত্তরণের উপায়টা আসলে কি যদি বলেন আর কি। হ্যাঁ, এই তো আমি বললাম যে এখানে আলোচনার সাথে সাথে মানে এটার সলিউশনটা চলে এসেছে যে বেশি সময় ধরে এবং সপ্তাহে 7 দিনই বাইক চালানো ঠিক না, 1-2টা দিন বিশ্রাম নিতে হবে। সাথে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা প্রতিদিন হাঁটার অভ্যাস করা, এবং যদি পারা যায় তাহলে একটা হায়ার সিসির কমফোর্টেবল বাইক, অ্যারোডাইনামিক যে বাইকগুলো আছে সেই বাইকগুলো ব্যবহার করা। তার মানে হচ্ছে আমরা একটু আমাদের দর্শকদের জন্য একটু সহজ করি বিষয়টা, সেটা হচ্ছে যে সপ্তাহে 7 দিন বাইক ব্যবহার করা যাবে না, কমপক্ষে একদিন বা 2 দিন রেস্টে থাকতে হবে, বিশ্রামে থাকতে হবে। যদি সম্ভব হয় তাহলে 100 সিসির বেশি বা একটু ভালো লাক্সারি যে সব বাইকের আছে সেই বাইকগুলা ব্যবহার করা শরীরের জন্য ভালো, তাতে ব্যথার আশঙ্কাটা কম হয়। এই তো, হ্যাঁ, এটা মানুষের তো আসলে ক্রয় ক্ষমতার ব্যাপার আছে। এই জন্য মানে সবার জন্য সেটা হলো চেষ্টা করা সপ্তাহে 7 দিন বাইক না ব্যবহার করা, 1 দিন বা 2 দিন বিশ্রাম নেওয়া, এটা হলো সবার জন্য। আর যাদের সামর্থ্য আছে একটু লাক্সারি এবং একটু হায়ার সিসির বাইক ব্যবহার করা এটা। এবং সঙ্গে হচ্ছে আপনার প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা 40 মিনিটের হাঁটার প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাওয়া। হাঁটা তো এমনি শরীরের জন্য ভালো। আপনি একটা কথা বললেন যে হাঁটার ব্যাপারটা, এটা কিন্তু আমাদের দেশের মানুষের বিরাট একটা কনফিউশনের ব্যাপার। আপনি দেখবেন যে হেঁটে কাজ করে, এই ধরেন ব্যাংকের মধ্যে সে অনেক হাঁটাহাঁটি করে, তখন যদি তাকে হাঁটার কথা বলা হয় বলে আমি তো অনেক হাঁটি, কিন্তু এইটা কিন্তু ক্যালোরি লস করে না এবং শরীর হার্টবিট কিন্তু বাড়ায় না। এই ধরনের হাঁটতে হবে আপনার ডায়াবেটিক স্টাইলের যে হাঁটাটা, দ্রুত লয়ে হাঁটতে হবে, ঘন্টায় 5 কিলোমিটারের বেশি স্পিডে হাঁটতে হবে, জগিং করতে হবে, মানে যাতে শরীর আসলে কোনো না কোনো ভাবে এটার ভিতরে স্টিমুলেটেড হয়। হ্যাঁ, স্টিমুলেটেড হয় এবং হার্ট রেটটা 120-এর উপরে উঠে যায়। মানে দৌড়ালে কিন্তু 120 থেকে 150-এর মধ্যে হার্ট রেট আসে, তখন আপনার শরীরে সোয়েটিং হবে এবং আপনি রিয়েল ফিলিংসটা পাবেন। হাঁটার যে আপনার রেজাল্টটা, হাঁটার যে ফলাফলটা তখন আপনার আসবে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার শরীরের একটা সাইকেল তৈরি হয়েছে এবং আই এম ফিলিং মাচ বেটার দেন ইয়েস্টারডে। মানে
ব্যাপারটা হচ্ছে যে ওই ভাত খাওয়ার পরে হাওয়া খাওয়ার হাঁটার আসলে শরীরের জন্য কোনো যৌক্তিকতার না, দরকার নাই। না। সেটা এমনি হাঁটা যায়, সেটা জি। তো আলাদা জিনিস। কিন্তু শরীর ভালো রাখার জন্য হাঁটতে গেলে ঘন্টায় কমপক্ষে 5 5 কিলোমিটার কিলোমিটার প্লাস। বেগে, হ্যাঁ। কমপক্ষে 5 কিলোমিটার বেগে হাঁটার প্র্যাকটিস করতে হবে। যেটা আমার কথা নয়, একজন এক্সপার্টের কথা, যিনি আমার সামনেই বসে আছেন। নিয়মিত এটা করুন, এবং যারা যারা বাইক চালাচ্ছেন তাদের জন্য এই বিষয়টা বোধহয় একটু জরুরিও বটে। বাইক চালাচ্ছেন, যারা সেডেন্টারি ওয়ার্কার, যেমন ব্যাংকার আছেন, অন্যান্য চাকরিজীবী যারা বসে কাজ করেন। যেটা জিনিস আমি একটু জানতে চাই, কোমর ব্যথা তো আসলে আমাদের আছে, আমাদের স্থূলতার সঙ্গে তো কোমর ব্যথার বোধহয় সম্পর্ক আছে। হ্যাঁ, গবেষণাগুলো কিন্তু বলছে যে স্থূলতার সাথে কোমর ব্যথার সম্পর্ক আছে। যারা বেশি স্থূল তাদের মধ্যে কোমর ব্যথার হার বেশি, এবং যদি কোনো স্থূল মানুষের কোমর ব্যথা হয় তাহলে তার ওজন কমালে কিন্তু কোমর ব্যথা এমনিতেই কমে আসে। ইটস ট্রু। আচ্ছা, মানে স্থূলতার কারণে যে কোমর ব্যথা হবে সেটা ওজন কমাইলেই সেটা আসলে কমে যায়, অন্য কোনো কিছুর দরকার নেই। অন্য ট্রিটমেন্ট মানে যদি অবশ্যই দরকার হয়, কিন্তু তার ওজন কমালে সেটা এনহ্যান্সড হয়, সেটা ত্বরান্বিত হয়, এবং পরে আবার ব্যথাটা ফিরে আসে না। আচ্ছা, এটা এটা খুব ভালো একটা পয়েন্ট, যেটা যে পরে আবার ব্যথাটা ফেরত আসে না। এই যে ব্যথা, মানে কোমর ব্যথাই তো শুধু না, আমাদের পুরো শরীরের বিভিন্ন জায়গাতেই ব্যথা হয় না? জি। প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব ওষুধ দেব কোথা। তো এই যে বিভিন্ন ধরনের ব্যথা আছে, বিশেষ করে ঘাড়ে ব্যথা হয়, তারপরে এই যে সন্ধি, অস্থি সন্ধি, ঘাড়ে ব্যথা হয়, জি, তারপরে আপনার বিভিন্ন ওই যে গিটে গিটে ব্যথা হয়, সব হাঁটুতে মিলায় ব্যথা হয়, হাঁটুতে ব্যথা knee হয়, pain, তারপরে এই যে পায়ের গোড়ালিতে, পায়ের গোড়ালিতে ব্যথা হয়। এই যে পুরো ব্যথা, পুরো শরীরের যে ব্যথা, এই বিষয়ে আপনি যদি ওভারঅল একটা ধারণা দেন আমাদের, যে কি করলে আসলে এই বিষয়গুলো থেকে আমরা কিছুটা হলেও মুক্ত থাকতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এটা এইটা এটা এটা খুব ভালো প্রশ্ন, যে মানে ওভারঅল কোনটা দিয়ে আমরা ভালো থাকতে পারি। এখানে আপনি যেটা বললেন প্রথমে, যে ওজনটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে ফুড ইনট্যাক্ট, একদম ছোটবেলা থেকে যাদের আপনার একেবারেই দুধ খাওয়ার অভ্যাস নেই, কাউ মিল্ক, বোভাইন মিল্ক যেটাকে বলি আমরা, সেটা খাওয়ার অভ্যাস নেই, তার মানে দেখবেন যে বোভাইন মিল্ক তারা খেতে চায় না, গুঁড়োর দুধ বা এই ধরনের, এটা একটা বদ অভ্যাসের মতো প্রসেসড ফুড খাইতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এরা বেশি কমপ্লেন করে থাকে, এবং এদের অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জগুলো হাঁটুতে বলেন, কোমরে বলেন, নেকে বলেন, বা পায়ের গোড়ালিতে বলেন, তাদের কিন্তু বেশি হয়। আরেকটা হলো মানে সেডেন্টারি লাইফস্টাইল। এই যে আমাদের জীবনটা একেবারে ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে গেছে, এইটা কিন্তু বড় ধরনের প্রভাব ফেলে। আপনি দেখবেন যে আমাদের অ্যানসেস্টর, আমাদের যে পূর্ববর্তী পূর্বপুরুষ যারা ছিলেন, তাদেরকে আপনি দেখেন 200-300 বছর আগে তারা কি করতেন। তারা পাথর ছুঁড়ে শিকার করতেন, বর্ষা ছুঁড়ে শিকার করতেন, সারাদিন ছুটোছুটি করতেন, সারাদিন দৌড়াদৌড়ি করতেন। আমাদের জেনেটিক্যালি কিন্তু আমরা ছুটোছুটি প্রবণ এবং শারীরিক কাজকর্ম প্রবণ মানুষ, প্রাণী হিসেবে আমরা এইটা। কিন্তু আমরা এখন কি করছি, কম্পিউটার, মোবাইল এগুলো হওয়ার কারণে আমরা একেবারে বসে পড়েছি। এইটা কিন্তু এই সর্বাঙ্গে ব্যথার একটা অন্যতম প্রধান কারণ। আরেকটা আছে যে সূর্যের আলোতে বের না হওয়া। সূর্য কিন্তু জীবন সৃষ্টি করে এবং জীবনকে প্রস্ফুটিত করে। মহান সৃষ্টিকর্তা জীবন সৃষ্টি করে দিয়েছেন, সূর্য এটাকে প্রস্ফুটিত করেছে। আমরা কিন্তু সূর্যে বের হই না, চার দেয়ালে যেহেতু বন্দী হয়ে গেছি। রোদ পোহাতে, সূর্যের আলোতে, স্কিনে সূর্যের আলো লাগানোর অভ্যাস করতে হবে। তাতে হবে কি, ভিটামিন ডিটা আমাদের শরীরে ঠিক মতো আসবে এবং প্রাকৃতিকভাবে, এবং এই ব্যথা বেদনাগুলো সামগ্রিকভাবে অনেকটা দূরে থাকা যাবে। এই যে সূর্যের আলো মানে গায়ে লাগানো, এটার নিয়ে অনেক ধরনের মানে কনফিউশন আছে আর কি, সকালে না দুপুরে না বিকেলে, এই ধরনের। আসলে আদর্শ সময় কোনটা, কোন সময়ের সূর্যের আলো আমি শরীরে লাগাবো? এক্সিলেন্ট কোশ্চেন। এই প্রশ্নটা আমি মানে যাকেই সূর্যের আলো লাগাতে বলি সবাই করে, এবং আমাদের বিরাট একটা কনফিউশনও এখানে আছে, যে হয়তো বা সকালের মৃদু আলো বা বিকালের মৃদু আলো মনে হয় ভিটামিন ডি বেশি তৈরি করে। না, এটার একেবারে সূত্র হলো, সূর্য যত কাছে থাকবে তত বেশি ভিটামিন ডি তত দ্রুত তৈরি হবে। কিন্তু আবার টলারেবিলিটির ব্যাপার আছে। অতি বেগুনি রশ্মির মাধ্যমে তো ভিটামিন ডি তৈরি হয়,
টলারেবিলিটি, আবার ত্বকের ক্ষতির ব্যাপার আছে। এই কারণে মৃদু আলো যদি বেশি সময় ধরে নেওয়া যায়, আপনি যদি মৃদু আলো নেন, সকাল দুপুর হচ্ছে এই সময়টাতে যদি রোদ পোহান, তাহলে ডেইলি 30 মিনিট থেকে 1 ঘন্টা যথেষ্ট। ধরুন যে আমি 10টা থেকে 12টা এই টাইম স্প্যান যদি ধরি, এই টাইম স্প্যানে আমার 30 মিনিট 30-40 মিনিট রোদে সর্বোচ্চ 1 থাকলে ঘন্টা এনাফ। আচ্ছা, তবে শর্তটা হলো যে আপনার একেবারে স্কিনের উপরে আলোটা পড়তে হবে। জামার উপর দিয়ে আলো পড়লে আপনার শরীর ঘেমে যাবে, আপনি গরম অনুভব করবেন, কিন্তু ভিটামিন ডি কিন্তু প্রস্তুত হবে না। আচ্ছা, মানে শরীর ত্বক যত উন্মুক্ত থাকবে তত বেশি মানে ভিটামিন ডি প্রাকৃতিকভাবে তৈরি হবে, এবং সেটা হচ্ছে একটু প্রখর রোদ হলে ভালো হয়, ডিউরেশন কম লাগবে। ওকে, এটা মানে খুবই কনফিউশন হয়। যে কোনো রোদে আপনি দাঁড়াতে পারেন, হালকা রোদে দাঁড়াবেন আপনি বেশি সময়, আর প্রখর রোদ যদি হয় কম সময়, 20 মিনিট 30 মিনিট যথেষ্ট। তার মানে কি, তার মানে এই যে ব্যথার কথা আমরা বলছি, সর্বাঙ্গের যে ব্যথা, এই ব্যথা প্রশমন করার জন্য বা নিরাময় করার জন্য আসলে অনেক বেশি খরচের তো বোধহয় দরকার নাই, আসলে অভ্যাস পরিবর্তনই যথেষ্ট। আচ্ছা, অভ্যাস পরিবর্তনই যথেষ্ট। এই জিনিসটা একটু ব্যাখ্যা করেন। এটা প্রিভেন্ট করার জন্য এই তো বললাম যে রোদে যাওয়ার অভ্যাস তৈরি করা, সুষম খাদ্যাভ্যাস তৈরি করা, হাঁটতে যাওয়ার অভ্যাস তৈরি করা, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করা, এগুলোই তো যথেষ্ট। মানে ব্যথা নিরাময়ের জন্য। ব্যথা নিরাময়, আপনার শরীর ভালো থাকলে ব্যথা নিরাময়, মানে ব্যথা হবে না, প্রিভেন্ট করবে। আর যার ব্যথা হয়ে গেছে, যে অলরেডি কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা শোল্ডার পেইন, নি পেইন, এগুলোতে যে অলরেডি আক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে কারণ নির্ণয় করতে হবে, ঠিক কোন কারণে তার ব্যথাটা হচ্ছে, তারপর চিকিৎসা। এইখানে আপনার যারা ব্যথার রোগী, তারা খুব বেশি যে মানে খুব ভালো উপকার পাবে রোদে গেলে বা হাঁটাহাঁটি করলে, করলে আগে কারণটা নির্ণয় করে ট্রিটমেন্টটা করতে হবে, এবং ব্যথাটা যাতে ফিরে না আসে সেই কারণে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ আলী এতক্ষণ যা বললেন সেটা আসলে আমাদের জীবন যাপনের সঙ্গে যুক্ত। ব্যথা বা অন্য রোগ তো আসলে শরীরে হতেই পারে, সেটা মানে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু সেগুলা থেকে একটু নিরাপদ থাকা যায়, একটু দূরে থাকা যায়, এবং সেটা করার জন্য লাইফস্টাইল পরিবর্তনটা জরুরি। আপনারা শুনলেন, এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমার মনে হয় যে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে কি করতে হবে আপনাদের সুস্থ থাকার জন্য, বিশেষ করে ব্যথা থেকে সুস্থ থাকার জন্যে। মোহাম্মদ আলী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আজকের পত্রিকাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, এবং এরকম আরও অনেক স্বাস্থ্য বিষয়ক টিপস, ভালো থাকার টিপস, জীবনযাপনকে আরও উৎকর্ষে নিয়ে যাওয়ার টিপস পাবেন আমাদের কাছ থেকে। সঙ্গে থাকুন।